আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি উম্মে সাবরিনা। দর্শক, শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। উড়ে এসে বিদেশি কেউ উপদেশ দিলে তা দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয় বললেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। রাজনৈতিক আশ্রয়ে আবেদন প্রত্যাখ্যান হওয়া ১০,০০০-এরও বেশি বাংলাদেশিকে দ্রুত ফেরত পাঠাবে যুক্তরাজ্য, প্রক্রিয়া শুরু। মৌসুমের শুরুতেই দেশে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। রাজধানী হাসপাতালগুলোয় বাড়ছে রোগী ভর্তির চাপ। বাড়তি মুনাফা সিন্ডিকেটের কবলে ২০২১ সাল থেকে ধারাবাহিকভাবে অস্থিতিশীল নিত্যপণ্যের বাজার। কঠোর মনিটরিং ও শাস্তি দাবি ভোক্তাদের। রোহিঙ্গা ক্যাম্পগুলো ঘিরে মিয়ানমারের জঙ্গি সংগঠন আরসার তৎপরতা নিষ্ক্রিয় করতে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র্যাব। চলছে যৌথ অভিযানের প্রস্তুতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হুট করে উড়ে এসে বিদেশি কেউ উপদেশ দিলে তাতে দেশের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যের অনুকরণ না করে দেশের মানুষের কথা চিন্তা করে অর্থনীতিবিদদের নীতিমালা প্রণয়নের আহ্বান জানিয়েছেন তিনি। সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে বাংলাদেশ অর্থনীতি সমিতির ২২তম দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন রাকিব হাসান। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ অর্থনীতি সমিতির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের মানুষই আওয়ামী লীগের একমাত্র শক্তি জানিয়ে তিনি বলেন, গ্রামের মানুষ যাতে নাগরিক সুবিধা পায় সেজন্য তৃণমূল থেকে উন্নয়ন বাস্তবায়ন করছে সরকার। গ্রামের অর্থনীতি যত বেশি মজবুত হচ্ছে, আমাদের শিল্প কলকারখানা বৃদ্ধি পাচ্ছে, বাজার সৃষ্টি হচ্ছে, আর পাশাপাশি রপ্তানিও আমাদের বাড়াতে হবে। সামরিক শাসকরা ক্ষমতায় আসলে দুর্নীতি তাদের নীতি হয়ে যায় উল্লেখ করে জিয়াউর রহমান দেশে খেলাপি ঋণের সংস্কৃতি ও এলিট শ্রেণী তৈরি করেছিল বলে মন্তব্য করেন সরকার প্রধান। একটা নিজের সরকার যখন আসে তখন দুর্নীতি তাদের নীতি হয়ে যায়। খেলাপি ঋণ এই কালচারটা কিন্তু ওই মিডল ডিক্টেটর জিয়া রহমান থেকে শুরু। কিছু এলিট শ্রেণী তৈরি করা, তাদের কিছু সুযোগ দিয়ে দেওয়া, তারা জানতো যে লোনদেরকে সব দিতে হবে, এই না আবার তো মাত্র হয়ে যাবে। এই যে চিন্তা ভাবনাটা, চিন্তার যে দৈন্যতা, এটাই আমাদের দেশকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আমরা আসার পরে সেই জায়গা থেকে আস্তে 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 মানুষকে সরিয়ে আনতে চেষ্টা করে যাচ্ছি এবং অনেকখানি আমরা সফলতাও হয়েছি। যত বাধাই আসুক দেশ এগিয়ে যাবে জানিয়ে দেশের মানুষের কথা চিন্তা করে নীতিমালা প্রণয়ন করতে অর্থনীতিবিদদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমি অর্থনীতিবিদদের কাছে এটাই চাই, দেশের মাটি মানুষ তাদের কথা চিন্তা করে আপনাদের নীতিমালা প্ল্যান প্রদান করবেন। ওই কেউ একজন দেশে এসে আমাদেরকে উপদেশ দিয়ে যাবে, ওই উপদেশ আমাদের কাজে লাগবে না। কাজে লাগবে নিজের চোখে দেখা এবং মানুষের জন্য করা, এটাই কাজে লাগবে। কাজে সেইভাবে আপনারা আপনাদের নীতিমালা বাড়িতেও শিখবো, কিন্তু করার সময় নিজের দেশকে দেখে করবো, মানুষকে দেখে করবো, আমাদের কি সম্পদ আছে সেটা দেখে করবো। বেসরকারি খাত যত বেশি উন্নত হবে কর্মসংস্থান তত বাড়বে উল্লেখ করে রপ্তানির নতুন নতুন বাজার খোঁজারও পরামর্শ দেন শেখ হাসিনা। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। আওয়ামী লীগ মানুষের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য দল বলে জানিয়েছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই গ্রহণযোগ্যতা ধরে রেখে সামনে এগিয়ে যেতে হবে বলে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেন তিনি। সকালে গণভবনে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন শেখ হাসিনা। দিনটি উপলক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ সিনিয়র নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ছাত্রলীগ, যুবলীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতারাও এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সাথে কুশল বিনিময় করেন। দল করে শুধু নেতা হওয়া না, মানুষের জন্য কতটুকু করতে পারলাম, মানুষকে কি দিতে পারলাম, মানুষের জন্য কি দিয়ে গেলাম, এটাই একটা রাজনৈতিক মানুষের জীবনের এটাই বড় কথা, যে আমি আমার দেশের মানুষের জন্য কতটুকু আমি দিয়ে যেতে পারলাম, কতটুকু করে যেতে পারলাম। এই কথাটা মাথায় রাখলে পরে খুব দেশের জন্য অনেক কিছু করা যেতে পারে।
শেখ হাসিনাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। যত ষড়যন্ত্রই হোক না কেন, বিদেশি শক্তির চাপ আসুক, সংবিধানের বাইরে যাবে না আওয়ামী লীগ। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের প্রত্যাবর্তন হয়েছে বলে জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। রাকিব হাসানের আরেকটি রিপোর্ট। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁওস্থ ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন। আপনার প্রত্যাবর্তন আদৌ শেষ হয়নি। বঙ্গবন্ধুর স্বপ্নের শিল্পে আপনি পা রেখেছেন মাত্র। আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগ নেতারা বলেন, 1981 সালে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে স্বাধীনতার আদর্শ ও গণতন্ত্রের প্রত্যাবর্তন হয়েছে। শতক, মৃত্যুর হুমকি, ঝুঁকি সবকিছু উপেক্ষা করে সেই দিনকে উনি ফিরে আসলেন। মার্শাল ডেমোক্রেসির বিরুদ্ধে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রের প্রত্যাবর্তন ছিল শেখ হাসিনার প্রত্যাবর্তন। দীর্ঘ 15 বছর আমাদের নেত্রী শেখ হাসিনাকে পথে প্রান্তরে লড়াই করতে হয়েছে, সংগ্রাম করতে হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, 28 অক্টোবর পালিয়ে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেসামাল হয়ে আওয়ামী লীগকে আক্রমণ করছে। 28 অক্টোবর পালিয়ে গিয়ে এখন বেসামাল হয়ে প্রতিনিয়ত আওয়ামী লীগকে আক্রমণ করছে। দেশি বিদেশি কোনো শক্তি শেখ হাসিনাকে নিয়ন্ত্রণ করে না জানিয়ে আওয়ামী লীগ কখনো সংবিধানের বাইরে যাবে না বলেও জানান তিনি। ফখরুল সাহেব, শেখ হাসিনাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। আমাদের নিয়ন্ত্রণ করে বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনা। আমাদেরকে নিয়ন্ত্রণ করে মুক্তিযুদ্ধের মূল্যবোধ। আমাদেরকে নিয়ন্ত্রণ করে মুক্তিযুদ্ধের রণধ্বনি, জয় বাংলার চেতনা। যারাই দলীয় শৃঙ্খলা ভঙ্গ করবে তাদেরকে শাস্তি পেতেই হবে বলেও জানান আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক। যারা ডিসিপ্লিন ভঙ্গ করবে অবশ্যই সেজন্য তাদের শাস্তি ভোগ করতে হবে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস করার জন্য 10,000-এর বেশি বাংলাদেশির আবেদন খারিজ করে দিয়ে তাদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। যুক্তরাজ্য ও বাংলাদেশ ফাস্ট ট্র্যাক রিটার্ন চুক্তিতে সম্মত হওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম। বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদনকারী বাংলাদেশি নাগরিকদের জন্য বড় রকমের দুঃসংবাদ দিয়েছে ইউরোপের এ দেশটির সরকার। যুক্তরাজ্য ও বাংলাদেশ ফাস্ট ট্র্যাক রিটার্ন চুক্তিতে সম্মত হয়েছে এবং এই চুক্তির আওতায় অ্যাসাইলাম আবেদন প্রত্যাখ্যান হওয়া বাংলাদেশি নাগরিকদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ। প্রতিবেদনে বলা হয়েছে, মূলত ভিসা নিয়ে যুক্তরাজ্যে প্রবেশের পর দেশটির ভিসা ব্যবস্থার অপব্যবহারকারীদের মধ্যে বাংলাদেশিরা শীর্ষস্থানীয় পর্যায়ে রয়েছে। আরও বলা হয়েছে, গত বছর প্রায় 11,000 বাংলাদেশি ভিসা নিয়ে ব্রিটেনে প্রবেশ করেছেন শুধুমাত্র স্থায়ীভাবে দেশটিতে থাকার প্রয়াসে, আর দেশটিতে প্রবেশের পর আশ্রয়ের আবেদন জমা দিয়েছেন তারা। জানা যায়, অভিবাসীরা গত বছরের মার্চ থেকে আন্তর্জাতিক শিক্ষা, কর্মী বা ভিজিট ভিসায় ব্রিটেনে এসে রাজনৈতিক আশ্রয় দাবি করেছেন। মূলত ব্রিটেনে প্রবেশের পেছনের দরজা হিসেবে কাজে লাগানোর প্রয়াসে এসব ভিসা ব্যবহার করেছেন তারা। তবে দেশটিতে বাংলাদেশিদের প্রাথমিক আশ্রয় আবেদনের মাত্র 5%ই সফল হয়েছে। এমন অবস্থায় যুক্তরাজ্যের অবৈধ অভিবাসন বিষয়ক মন্ত্রী মাইকেল টমলিনসন বাংলাদেশের সাথে একটি ফাস্ট ট্র্যাক রিটার্ন চুক্তি স্বাক্ষর করেছেন। এই চুক্তির অধীনে কেবল ব্যর্থ আশ্রয় প্রত্যাশীরাই নয়, বিদেশি নাগরিকদের যারা অপরাধী এবং যেসব ব্যক্তি ভিসা নিয়ে ব্রিটেনে প্রবেশের পর বাড়তি সময় অতিবাহিত করেছেন তাদেরও নির্বাসনের কাজ সহজতর হবে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। দেশে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গুর সাধারণ ধরনের চাইতে এবছর বেড়েছে অন্যান্য ধরনের ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিদিন রাজধানী হাসপাতালগুলোয় গড়ে রোগী ভর্তি হচ্ছেন 10 থেকে 20 জন। মৃত্যুও বাড়ছে এই প্রাণঘাতী রোগে। চিকিৎসকরা বলছেন, এবছর ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই। আমিনা হেরা রিপোর্ট।
মৌসুম শুরুর আগেই দেশজুড়ে দেখা দিয়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। এতে সবচেয়ে বেশি ঝুঁকিতে রাজধানীবাসী। চলতি বছরের জানুয়ারি থেকে 15 মে পর্যন্ত সারা দেশে ডেঙ্গুয় আক্রান্ত হয়েছেন মোট 2545 জন। এর মধ্যে ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকাতেই 851 জন। এবছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন 32 জন। ডেঙ্গুর ক্লাসিক ধরনের চাইতে এবছর বাড়ছে অন্যান্য ধরনগুলোয় আক্রান্তের সংখ্যা। তাই চিরাচরিত ডেঙ্গুর লক্ষণ জ্বর ছাড়াও অন্যান্য উপসর্গ নিয়েও অনেকেই আক্রান্ত হচ্ছেন এই রোগে। অনেক জ্বর আর শরীর ব্যথা, টেস্ট করার পরে আপনার ডেঙ্গু ধরা গেছে। আমার বাচ্চার 1 সপ্তাহ ধরে জ্বর, পরে আমি ডক্টরের কাছে নিয়ে গেলাম, তারপরে ডক্টর পরীক্ষা দিল, ওখানে প্লাটেলেট অনেক নেমে গেছে। জ্বরের বাইরে হাত পা খুবই ব্যথা করছে, কামড়াইছে করছে, তারপরে ভর্তি করছি, পরে রক্ত টেস্ট করাইছে, করার পর রোববার দিন ধরা পড়ছে যে ডেঙ্গু হয়েছে। বছর না ঘুরতেই ডেঙ্গুর হার বেড়ে যাওয়ায় ডেঙ্গু নিয়ে চিন্তিত চিকিৎসকরা। মার্চ 2023 সেখানে আমার ভর্তি ছিল 76 জন, আর মার্চ 2024-এ ভর্তি হয়েছিল 215 জন। এপ্রিলে ভর্তি ছিল 68 জন, আর এপ্রিল 2024-এ ভর্তি হয়েছে আপনার হলো 224 জন। আর মে মাসে আজকে 15-16 তারিখ আজকে ভর্তি আছে 138 জন। তার মানে ডেঙ্গু কিন্তু সবসময় আছে এবং অ্যাভারেজ আমার হসপিটালে গড়ে 10 জন করে রোগী সবসময় থাকতেছে। রোগের প্রকোপ নিয়ন্ত্রণে জনগণের সচেতনতার তাগিদ দেন চিকিৎসকরা। ডেঙ্গুর যে ক্লাসিক সিমটম সেগুলো কিন্তু নেই। সুতরাং আমি বলবো, যখনই একটা বাচ্চা বা পূর্ণবয়স্ক কেউ যে কোনো শারীরবৃত্তীয় অসুস্থতা বোধ করবেন, পরামর্শ হলো নিকটস্থ হসপিটালে যান। গত বছরের তুলনায় এবছর প্রাপ্তবয়স্কর চাইতেও বেশি ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে শিশুরা। তাই তো চিকিৎসকরা বলছে, এখনই যদি সতর্ক না হওয়া যায় তাহলে বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। 2021 সালের পর থেকে চলতি বছর পর্যন্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে রাজধানীর পাইকারি এবং খুচরা বাজারগুলোতে নীরবে প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণহীনভাবে বেড়েই চলেছে। বিভিন্ন খাতের অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট নানান অজুহাতে কয়েক গুণ লাভ ধরে মূল্য নির্ধারণ এবং বাজার নিয়ন্ত্রণ করায় বাজারে এই অস্থিরতা তৈরি হয়েছে। ভোক্তারা বলছেন, শুধু মনিটরিং নয়, কঠোর শাস্তির আওতায় আনতে হবে অসাধু ব্যবসায়ীদের। বিস্তারিত জানাচ্ছেন আবু সাইদ অপু। রাজধানীর পাইকারি ও খুচরা বাজারগুলোতে প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে হু হু করে। বিশেষ করে ডিমের ডজন প্রতি 20 টাকা বেড়ে যাওয়ার ইঙ্গিত অনেকটাই উপলব্ধি করার মতো, যা গত বছরের তুলনায় প্রতিটি পণ্যে মূল্যবৃদ্ধি হয়েছে 57%। আর ভোজ্য তেলে কর ছাড় দিয়ে আবার তুলে নেওয়া হয়েছে। 2021 সালের পেঁয়াজ কেজি প্রতি ছিল 40 থেকে 42 টাকা, 2024 সালে তা 65 থেকে 70 টাকা। আলুর দাম 2021 সালে ছিল 20 থেকে 22, 2024 সালে 50 থেকে 55 টাকা। বেগুন 2021 সালে 40 থেকে 50, বর্তমানে 80 থেকে 100 টাকা। 2021 সালে পটলের দাম ছিল 40 থেকে 50 টাকা, চলতি বছর তা হয়েছে 45 থেকে 70 টাকা। রুই মাছ কেজি প্রতি 220 থেকে 350 টাকা থাকলেও বর্তমানে রয়েছে একই দামে। পাঙ্গাস কেজি প্রতি ছিল 120 থেকে 140, বর্তমানে 180 থেকে 250 টাকা। গরুর মাংস 2021 সালে ছিল 580 থেকে 600 টাকা কেজি, বর্তমানে 750 থেকে 800 টাকা বিক্রি হচ্ছে। সোনালী মুরগি 21 সালে কেজি প্রতি ছিল 260 থেকে 280 টাকা, বর্তমানে 380 থেকে 390 টাকা। ব্রয়লার মুরগি 21 সালে ছিল প্রতি কেজি 140 থেকে 150, বর্তমানে বিক্রি হচ্ছে 210 থেকে 225 টাকায়। মুরগির ডিম 21 সালে হালি প্রতি 28 থেকে 30 টাকা, বর্তমানে 47 থেকে 48 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে ভোক্তাদের প্রশ্ন হলো, বছরের 11 মাস খোঁজখবর না থাকলেও রোজার মাস আসলে নড়েচড়ে বসে সংশ্লিষ্ট বাজার ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্তারা, আর বাকি সময় খোঁজখবর থাকে না কারো। তাই মুখের কথা নয়, বাজার নিয়ন্ত্রণে এর বাস্তবতা দেখতে চায় ভোক্তারা। 2021 সালের থেকে 24 সাল পর্যন্ত যেন আসলো, জিনিসের দাম খালি বেড়েই চলছে। বাজার দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে নাই। সরকারি বলে এমন একটা সিস্টেম করা উচিত যে উৎপাদনকারী তার মাল সরাসরি আপনার ভোক্তাদের কাছে পৌঁছে দিতে পারে। সার্বিক এই পরিস্থিতিতে কিভাবে ব্যাখ্যা করছেন পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা? তবে অজুহাতের উত্তরটাও যেন আগেভাগে থেকে মুখস্থ করা। আর যেই পণ্যটার আমদানি কম হয়
ওটা বাজারে শর্ট থাকে, ওটার দাম বেশি থাকে। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের যে নির্বাচনী ইস্তেহার সেটি বাস্তবায়ন করতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও বাজার মনিটরিং ব্যবস্থাকে জোরদার করতে হবে, এমনটাই দাবি জানিয়েছেন ভোক্তারা। কারণ বাজার থেকে আবু সেদপু, মাই টিভি, ঢাকা। রোহিঙ্গা ক্যাম্পগুলো ঘিরে মিয়ানমারের জঙ্গি সংগঠন আরসার তৎপরতা নিষ্ক্রিয় করতে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র্যাব। পাশাপাশি যৌথ অভিযানেরও প্রস্তুতি রয়েছে জানিয়েছেন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। আর সিটিসি প্রধান জানিয়েছেন দেশের মাটি ব্যবহার করে কোনো জঙ্গি সংগঠনকে সক্রিয় হতে দেওয়া হবে না। রাজধানীতে আলাদা সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন। আমিনা হিরার আরেকটি রিপোর্ট। জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার প্রধান অস্ত্র সরবরাহকারী আব্দুর রহমানকে গ্রেফতার করেছে সিটিটিসি। আসামির তথ্যমতে নাইক্ষ্যংছড়ি গহীন পাহাড়ি এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়। এ নিয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সিটিটিসি প্রধান জানান, কোনো জঙ্গি সংগঠনকে সক্রিয় হতে দেয়া হবে না। বাংলাদেশের এরকম কোনো পরিস্থিতি নাই বা এরকম কোনো হাইড আউটের মতো অবস্থান নাই যেখানে একটি আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সদস্য অবস্থান করতে পারে। 1 ইঞ্চি ভূমিও কোনো সন্ত্রাসীদের ব্যবহার করতে দেওয়া হয় না। এদিকে বহুল আলোচিত নড়াইলের লোহাগড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান শিকদার মোস্তফা কামালকে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত প্রধান আসামি সহ 4 আসামিকে চট্টগ্রামের বায়েজিদ ও নড়াইল থেকে গ্রেফতার করেছে র্যাব। রাজধানীর কারওয়ান বাজারে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। সংবাদ সম্মেলনে র্যাব পরিচালক জানান, প্রভাব বিস্তারকে কেন্দ্র করেই পরিকল্পিতভাবে হত্যা করা হয় সাবেক ইউপি চেয়ারম্যানকে। এলাকায় আধিপত্য বিস্তারের যে আমাদের একটি অপসংস্কৃতি বিদ্যমান আছে, সেই অপসংস্কৃতির একটি ফসল হলো এই হত্যাকাণ্ড। এবং এই লিপনের ছত্রছায়ায় সে দীর্ঘদিন এলাকায় চাষের রাজত্ব কায়েম করত, চুরি ডাকাতি এবং বিভিন্ন ধরনের মাদক সেবন এবং মাদক কারবারের সাথেও সে জড়িত ছিল। এর বিরুদ্ধে এই মামলাটি ছাড়াও আরও 3টি মামলা আছে। এ সময় রোহিঙ্গা ক্যাম্পগুলো ঘিরে জঙ্গি সংগঠন আরসার তৎপরতা নিষ্ক্রিয় করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। আরসার এই আক্রমণ বা আরসার এই ধরনের তৎপরতাকে নিষ্ক্রিয় করার জন্য আমরা স্থানীয় যে থানা এবং অন্যান্য যে আইন প্রয়োগকারী সংস্থাগুলো আছে তাদের সাথে নিবিড় যোগাযোগ রাখছি, তাদের মুভমেন্টকে আমরা ট্র্যাকিং করছি এবং তাদের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে। আমিনা হিরা, মাই টিভি, ঢাকা। রাজধানীর বাসাবো এলাকায় নির্মাণাধীন 10 তলা ভবন থেকে পড়ে গিয়ে 3 শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার সকাল 10টার দিকে বাসাবোর 7 নম্বর মায়াকানন মসজিদের পেছনে একটি নির্মাণাধীন ভবনে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রলয় কুমার সাহা বলেছেন, কাজ করার সময় 10 তলা ভবন থেকে নিচে পড়ে 3 জন শ্রমিক আহত হন। তাদের মধ্যে 2 শ্রমিক ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে থাকা অবস্থায় অপর শ্রমিকের মৃত্যু হয়। এ বিষয়ে পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ। কুমিল্লা 14 গ্রামে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে 5 যাত্রী নিহত হয়েছে। এ সময় আরও বেশ কয়েকজন যাত্রী আহত হন। ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বসন্তপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। মিয়াবাজার হাইওয়ে থানার এসআই গিয়াস উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ভোরে ঢাকা থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল রিল্যাক্স পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস। বাসটি মহাসড়কে 14 গ্রাম উপজেলার বসন্তপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই 5 জনের মৃত্যু হয়। আহত হন প্রায় 15 জন। আহতদের উদ্ধার করে 14 গ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চলমান তাপপ্রবাহ কমে সোমবার থেকে সারা দেশে স্বস্তির বৃষ্টি নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার থেকে সিলেট, বরিশাল ও চট্টগ্রামের বৃষ্টির মাধ্যমে সারা দেশে তাপপ্রবাহ কমতে থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ AKM নাজমুল হক। তিনি আরও বলেন, মাসের বাকি সময় তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা নেই। আমিনা হিরার আরেকটি রিপোর্ট। চলতি মাসের শুরুতে টানা বৃষ্টির পর সারা দেশেই বেড়ে চলেছে তাপমাত্রা। 64 জেলায় চলছে মৃদু তাপপ্রবাহ।
বিগত বছরগুলোর তুলনায় এবার তাপের তীব্রতা বেশি হওয়ায় গরমে নাকাল নগরবাসী। তবে নগরবাসীর জন্য স্বস্তির খবর জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাপপ্রবাহের মধ্যেই 6 বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি হতে পারে জানিয়েছে তারা। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সিলেট বিভাগের কিছু কিছু জায়গাতে বৃষ্টি হতে পারে। আর এছাড়া আমরা বলছি যে কালকের দিনের পর থেকে বিশেষ করে সিলেট, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে বৃষ্টি হতে পারে। সোমবার থেকে সারা দেশে বৃষ্টি হলে তাপপ্রবাহ কমবে বলেও জানান আবহাওয়াবিদ। 20 তারিখে এই বৃষ্টিটা সারা দেশে ছড়িয়ে পড়তে পারে, তবে খুলনা বিভাগে বৃষ্টিপাত কিছুটা তুলনামূলকভাবে কম থাকতে পারে। 19 তারিখের পর থেকে এই চলমান তাপপ্রবাহ অনেকটা প্রশমিত হতে পারে। পুরো বর্ষা মৌসুম জুড়ে সমুদ্রে কয়েকবার লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানান আবহাওয়াবিদ AKM নাজমুল হক। মে মাসে 1 থেকে 2টি লঘুচাপ তৈরি হতে পারে এবং তা থেকে কোনো একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। আমেরা হীরা, মাই টিভি, ঢাকা। ভোটের দিন ঘনিয়ে আসলেও ফরিদপুরের নগরকান্দা ও সালথায় জমে ওঠেনি উপজেলা নির্বাচন। কৃষি প্রধান অঞ্চলটিতে প্রার্থী ও সমর্থকদের মধ্যে ভোটের আমেজ থাকলেও নির্বাচন নিয়ে কোনো মাথা ব্যথা নেই কৃষকদের। প্রার্থীরা বলছেন নির্বাচিত হতে পারলে কৃষিতেই বেশি নজর দেবেন তারা। ফরিদপুর প্রতিনিধি শফিকুল ইসলাম জনির রিপোর্ট। প্রতীক বরাদ্দের পরপরই জমে উঠেছে ফরিদপুরের দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন কেন্দ্র করে জেলার নগরকান্দা ও সালথার ভোটারদের মাঝে ভোট প্রার্থনায় নেমেছেন প্রার্থীরা। প্রার্থী ও সমর্থকদের মাঝে ভোটের আমেজ দেখা গেলেও উল্টো চিত্র ভোটারদের মাঝে। 90% কৃষি নির্ভর অঞ্চলটিতে নির্বাচন ঘনিয়ে আসলেও নির্বাচনের আমেজ নেই কৃষকদের মাঝে। সবার ব্যস্ততা ফসলি মাঠে। আমার হলো পেটে ভাতের চিন্তা, আমার তো চিন্তা না পাগল। উপজেলা চেয়ারম্যান কোনোদিন ডাহে নাই যে আসনাটি দাঁতপুর গয়াসপুর সেই কিছুই করে দেয় না। নির্বাচন গেলে এই আইছে কয় যে দিবানে এত আপনারা যায়েন এনে তো তাগো বিপদ, আমাকে পরে উদ্ধারও কর না বিপদে পড়লি। রাজনীতির পেট চলবে না, ধান কাটবো, ধান ঘরে নিব, বছরে খাবার থাকবে ঘরে, এটারে আগে গুরুত্ব দিতে হবে, তারপরে হলো আগে পেট নীতি পরে রাজনীতি। ভোটারদের আকৃষ্ট করতে মিষ্টি কথার ফুলঝুরি সহ উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। কৃষকদের সাথে থেকেই তাদের সমস্ত রকমের সহযোগিতা নিয়ে এবং তাদের পাশে আমি সবসময় থেকে আমি যেন এই কৃষকদের উন্নয়নের সহযোগী হতে পারি। আমাদের এখানে আরও 100 পেঁয়াজের ঘর আমরা করতে পারি, এই জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে। আশা করি আমরা এটা পেয়ে যাব। ভোটারদের আকৃষ্ট করতে মিষ্টি কথার ফুলঝুরি সহ উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। ফরিদপুর 2 আসনের অন্তর্ভুক্ত নগরকান্দা ও সালথা উপজেলায় মোট ভোটার সংখ্যা 3,07,567 জন। এদের মধ্যে পুরুষ ভোটার 1,59,788 জন ও নারী ভোটার সংখ্যা 1,47,779 জন, যাদের সিংহভাগই কৃষিকাজে জড়িত। শফিকুল ইসলাম জনি, মাই টিভি, ফরিদপুর। জানাবো প্রবাসের সংবাদ। দীর্ঘ 3.5 বছর দায়িত্ব পালন শেষে দেশে ফিরে যাচ্ছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আশিকুজ্জামান। এই উপলক্ষে রাষ্ট্রদূতকে বিদায় জানাতে গণসংবর্ধনার আয়োজন করে বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েত প্রতিনিধি আলামিন রানা জানান, বৃহস্পতিবার রাতে কুয়েতের একটি অভিজাত হোটেলে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি লুৎফুর রহমান মুখাই আলী সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোহাম্মদ এমাদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর হোসেন পাটোয়ারি, বিশিষ্ট ব্যবসায়ী হাসান ওয়ারিস সহ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েতের পক্ষ থেকে রাষ্ট্রদূতকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা, কুয়েতের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং কুয়েতের দায়িত্বে থাকা বিভিন্ন ইলেকট্রনিক্স, প্রিন্ট মিডিয়া সাংবাদিক সহ প্রবাসী বাংলাদেশি পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। মালয়েশিয়ায় একটি থানায় জঙ্গি হামলা চালিয়ে 2 পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় 1 পুলিশ সদস্য আহত হয়। মালয়েশিয়া প্রতিনিধি আশরাফুল মামুন জানান, শুক্রবার ভোরে মালয়েশিয়ার জোহর বারু রাজ্যের উলু তিরাম থানায় দক্ষিণ পূর্ব এশিয়ার চরমপন্থী গোষ্ঠী জেমাহ ইসলামিয়ার সদস্যরা হামলা চালায় বলে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামা। রাজ্য পুলিশের মহাপরিদর্শক রাজারুদ্দিন বলেন,
হামলার পর পুলিশ বর্তমানে জোহর বারু রাজ্যতে থাকা ২০ জনের বেশি জঙ্গি গোষ্ঠী জেমাহ ইসলামিয়া সদস্যকে শনাক্ত করার দাবি করেছেন। এ ঘটনায় নিহত ২ পুলিশ সদস্যের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে জড়িতদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী দাতু সেরি আনোয়ার ইব্রাহিম। এর সাথে সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। উড়ে এসে বিদেশি কেউ উপদেশ দিলে তা দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয় বললেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। রাজনৈতিক আশ্রয়ে আবেদন প্রত্যাখ্যান হওয়া ১০,০০০-এরও বেশি বাংলাদেশিকে দ্রুত ফেরত পাঠাবে যুক্তরাজ্য, প্রক্রিয়া শুরু। মৌসুমের শুরুতেই দেশে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। রাজধানী হাসপাতালগুলোয় বাড়ছে রোগী ভর্তির চাপ। বাড়তি মুনাফা সিন্ডিকেটের কবলে ২০২১ সাল থেকে ধারাবাহিকভাবে অস্থিতিশীল নিত্যপণ্যের বাজার, কঠোর মনিটরিং ও শাস্তি দাবি ভোক্তাদের। রোহিঙ্গা ক্যাম্পগুলো ঘিরে মিয়ানমারের জঙ্গি সংগঠন আরসার তৎপরতা নিষ্ক্রিয় করতে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র্যাব, চলছে যৌথ অভিযানের প্রস্তুতি। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla। পরে সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছে নির্মা সাবরিনা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।